4 বার ফেল করে সে 5 বারের বার কিন্তু মেম্বার হয়েছে। তবে আমার দাদা কিন্তু 3 বার দাঁড়িয়ে ফেল করছে, তারপরে তার ধৈর্য শেষ। রাঙামাটির সেই ঝুলন্ত ব্রিজের মতো একটা ঝুলন্ত ব্রিজ কিন্তু এখানেও আছে। জাস্ট এরকম হেরিং রাস্তা দিয়ে যাচ্ছে, যেটা বৃষ্টি হওয়ার কারণে অনেক পিচ্ছিল হয়ে গেছে। দূরের পাহাড়গুলো কিন্তু অনেক উঁচু, আর এই পাহাড়ের পরেই কিন্তু মায়ানমার, মানে মায়ানমারের পাহাড়গুলো। আগে তো গাড়ি চলে না, হেঁটে যেতে হয়, কলেজে হোক স্কুলে হোক, এইরকম আর কি। মোটামুটি 2-3 বছর 4 বছর হচ্ছে আপনার সুবিধা হচ্ছে আর কি। সুবিধা না। এটা কি পাহাড়ি, অরিজিনাল পাহাড়ি? আচ্ছা, এই যে মাংস দেখুন, এবং রান্নাটা জাস্ট অসাধারণ। কখনো যদি বান্দরবনের নাইক্ষ্যংছড়িতে আসেন তাহলে অবশ্যই এই উপবন পর্যটন কেন্দ্রে আসবেন এবং এখানকার খাবার ট্রাই করবেন। কক্সবাজারের উখিয়া উপজেলার ঘুমদুম সীমান্ত সড়ক দিয়ে রওনা দিয়েছি। আজকে আমার ভ্রমণ সঙ্গী হিসেবে আছে আমার বস আতিক ভাই এবং কলিগ শিমুল ভাই ও তার ওয়াইফ। যাচ্ছি বাংলাদেশের দক্ষিণ পূর্ব সীমান্তে অবস্থিত এক সৌন্দর্যের রাজ্য বান্দরবনের সর্বশেষ উপজেলা নাইক্ষ্যংছড়িতে। আজকে আমার উদ্দেশ্য এই এলাকার সৌন্দর্য ও এখানকার মানুষের জীবনযাপন দেখব ও তুলে ধরব আপনাদের সামনেও। পাহাড়, ঝর্ণা, বনভূমি আর নির্ভেজাল সংস্কৃতির অপূর্ব মেলবন্ধন। মায়ানমার সীমান্তে বাংলাদেশের সর্বশেষ রাস্তা এটি। সীমান্তের তারকাটাগুলি স্পষ্ট দেখা যাচ্ছে, আর দূরের ওই পাহাড়গুলো মিয়ানমারের পাহাড়। প্রকৃতি যেন এখানে তার সমস্ত রূপ খুলে দিয়েছে, আর সেই রূপের সাথে ছন্দ মিলিয়ে বেঁচে আছে এখানকার মানুষজন। পাহাড় ও বন জঙ্গলের ফাঁকে ফাঁকে এরকম ছোট্ট ঘরেই তাদের বসবাস। এসব দেখেই আমার মনে হয় তাদের জীবন বড়ই অদ্ভুত। এখানকার মানুষজন খুবই পরিশ্রমী হয়। এই রকম কি জঙ্গল ভাই! আর এটা কিন্তু বাংলাদেশের আর মায়ানমারের ভিতরে একদম শেষ রাস্তা। এটা বর্ডার এলাকা হয়, এখানে অনেক চেকপোস্ট, বিজিবি, আর্মি এবং সব জায়গায় সরে ভিডিও করা অনুমতি নাই। আমরা কিন্তু এরকম বনের মধ্যে দিয়ে, মানে ভাঙা রাস্তা দিয়ে যাচ্ছি। সামনে একটু ভালো রাস্তা আছে, আর এখানে রাস্তাটা দেখুন জাস্ট কীরকম কাদা। যাই হোক, এই রাস্তায় এর আগেও এসেছি, তখন এত ভাঙা ছিল না। আর এখানে কিন্তু অনেক সেই রাখাইন সাঁওতালদের বসবাস, সেটাও দেখাবো। সামনে একটা রাখাইন পল্লী আছে, ওই যে একটা বাড়ি ওখানে। এরকম এটা কীরকম বনের মধ্যে থাকে, যেখানে কোনো নেটওয়ার্ক নাই, কোনো সিমেই কিন্তু এখানে নেটওয়ার্ক নাই। আবার কারেন্ট ছিল না, যেটা কয়েক বছর আগে এসেছে, কিন্তু আগে এখানে কোনো ইলেকট্রিসিটিও ছিল না। মানে পুরা সেই আগের সেই সনাতন যুগের মতো। ওই যে দূরের পাহাড়, আর ওইটা কিন্তু 22 পাড়ির পাহাড় বলে। ওখানে সেই বাংলাদেশ আর্মি দ্বারা কিন্তু সীমান্ত সড়ক তৈরি হচ্ছে, যেটা প্রায় 170 কিলোমিটার। মানে ঘুমধুম সড়ক থেকে একেবারে সেই আপনার বান্দরবনের সেই শহর রাঙামাটি পর্যন্ত। তাদের জীবনটা কি একবার দেখুন। এখানে কোনো ওইরকম বাজার ঘাট বা ওইরকম বড় কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা চিকিৎসা সেবার ব্যবস্থা নাই। তারা আসলে এখানে অসুস্থ হলেও তাদের চিকিৎসা করাটাও খুবই কষ্ট। আর এই যে পাহাড়ি নদী এই পাশে, কি ভিউ ভাই! এক পাশে পাহাড়ি আর ঢলের নদী, আর তার পাশ দিয়ে উঁচু উঁচু পাহাড়। আসলে আমাদের বাংলাদেশটাও যে অনেক সুন্দর, সেটা এই বান্দরবন বা কক্সবাজার টেকনাফ অঞ্চল না ঘুরলে কিন্তু বোঝা যায় না ভাই। এই যে আমার কলিগ শিমুল ভাই, এই যে মসজিদে পাশের বাড়ি, আর এই মসজিদ দেখে আমরা এখন থামলাম, আর এখানে এখন নামাজ পড়ব। তো যাই হোক, নামাজ পড়া কিন্তু শেষ, আর এখন একটা বাসায় ঢুকতেছি। মানে একটু দেখুন যে এখানকার বাড়ি ঘরগুলো কেমন। এই যে চারিদিকে কিন্তু পাহাড়, আর এদিকে মানে সেরকম কোনো কিছুই নাই, মানে জনজীবনের সেই সব। এদের বাড়ি ঘর দেখুন জাস্ট, হ্যাঁ, কোনো ব্যাপার না। এই যে দেখুন, এখানে কিন্তু তেমন কেউ থাকে না, মানে শুধু মা ছেলে থাকে। আর এই যে দেখুন কি রেডি ভাবটা দেখুন একবার। তোমরা কি মাদ্রাসায় পড়ো? হ্যাঁ, মাদ্রাসা কোথায়? এখানে কোথায়?
বিজনতলি। এখানে কিন্তু ধান থেকে শুরু করে অনেক কিছু চাষ হয়, বিশেষ করে এই অঞ্চলে কিন্তু জুম চাষ হয়। জুম, যেটাকে এরা বলে যে জুম, সেই জুম কিন্তু অনেক পরিমাণ এখানে চাষ হয়। ভাই জুম মানে কি আসলে, জুম জিনিসটা কি? হ্যাঁ হ্যাঁ, এখানকার মেয়েরা কি কঠোর পরিশ্রমী দেখুন। সর্বনাশ, ওইদিকে সব, হ্যাঁ এদিকে আর মেয়েরা কিন্তু ভাই ধানের মাঠেও কাজ করতেছে। এরা কিন্তু অনেক পরিশ্রমী, বিশেষ করে পাহাড়ি অঞ্চলের ছেলে মেয়ে সবাই। আর এদের শরীর স্বাস্থ্য কিন্তু অনেক ভালো, মানে কোনো ভরি নাই এদের। পাহাড়ে সেই মানে 1 মণ 2 মণের সেই ঝুড়ি মাথায় নিয়ে এরা পাহাড়ে ওঠানামা করে, যার কারণে এদের শারীরিকভাবে এরা অনেক ভালো। আর জুম চাষ করা মানে, জুম মানে কিন্তু অনেকেই বোঝেন না যে জুমটা আবার কি। জুম চাষ করা মানে হচ্ছে পাহাড়ের গায়ে যে কোনো শস্য চাষ করাই হচ্ছে জুম চাষ। আর এখানে কিন্তু অনেক বাগান, বিশেষ করে ছোট ছোট এই যে দেখুন আম ছোট ছোট গাছে কি আম ধরছে, ও অনেক ছোট ছোট অনেক বাগান, আমের বাগান, লিচু, পেয়ারা থেকে শুরু করে লেবু, সব কিছুর বাগানই কিন্তু এখানে আছে। এবং এই পাহাড়ি অঞ্চলের ফলাফল কিন্তু অনেক ন্যাচারাল, তাই না ভাই? তো এইগুলো, হ্যাঁ অবশ্যই ন্যাচারাল। বান্দরবন এমন এক জায়গা যেখানে সকালে সূর্য ওঠে মেঘ ছুঁয়ে, আর সন্ধ্যায় পাহাড় ঢেকে যায় নরম কুয়াশার চাদরে। পাহাড়ি নদী, নালা, ঝর্ণা, সবুজ বনানী আর পাহাড় চূড়ায় দাঁড়িয়ে থাকা মেঘ পাহাড়ের দৃশ্য মনে করিয়ে দেয় প্রকৃতি কতটা শান্ত। বান্দরবনের এই অঞ্চলে বাস করে বম, মারমা, মুরং, চাকমা, খুমি ও খেয়াং সহ বহু পাহাড়ি জনগোষ্ঠী। এই যে দেখুন, একটা পাহাড়ি বাজার পার হচ্ছি। সামনে একটা সাদা সুন্দর বৌদ্ধ ধর্মাবলম্বীদের সেই মন্দির। আর এই সাইড থেকে কিন্তু বড়ইতলি ঝর্ণা যাওয়া হয়, আমরা ওখানেও যাব কোনো একদিন। এখন একটা ছোট্ট বাজারে চলে আসলাম, এটা হচ্ছে বড়ইতলি উখিয়া কক্সবাজার। ডানে জাস্ট এইরকম হেরিং রাস্তা দিয়ে যাচ্ছে, যেটা বৃষ্টি হওয়ার কারণে অনেক পিচ্ছিল হয়ে গেছে এবং এটা কিন্তু অনেক রিস্ক এখন। যাই হোক, অবশেষে কিন্তু সোনাইছড়ি বাজারে চলে আসলাম। আর এটা একদমই খুবই ছোট বাজার, জাস্ট কয়েকটা দোকান। এই জায়গায় একটা দোকান ছিল, এটা কিন্তু এখন নাই। হ্যাঁ, এটা হচ্ছে সোনাইছড়ি বাজার। আর আমরা কিন্তু এখন যাব সেই সোনাইছড়ি পাহাড়েই। চা কি দুধ চা হবে না রং চা? দেন, চারটা দেন। তাদের জীবনযাপন, খাদ্যাভ্যাস, ভাষা ও পোশাকে রয়েছে ভিন্নতা ও বৈচিত্র্য। আর এখানে চা বানানো হয়। কোনো ফোনেই নেটওয়ার্ক নেই, কি অবস্থা? কত ভালো বাসা কই এখানে? ছোট্ট একটা চায়ের দোকান। আসলে গ্রামের চায়ের দোকানগুলো কিন্তু এরকমই, তাই তো মামা? আপনাদের বাসা কোথায়? এই সোনাইছড়ি বাজারে না? ওই যে ওইখানে যে দোকান ছিল ওখান থেকে চা খাইতাম আগে। চা কেমন? ভালো? আচ্ছা, এই যে খাচ্ছে। আমরা এখন রুটি খাবো, আমাদের চা চলে আসছে। সেই সময় আমরা যখন হই নাই, সেই সময় আমার বাপদাদা যখন এদেরকে খামার বাড়ি করছে, এখানে খামার বাড়ি করলো। খামার বাড়ি করার পরে তৈলি দৈনিক সব মানে গরু বান্ধা এখান থেকে আমরা চলে যেতাম পাকিস্তান আমলে। তো সেই সময় আমার বাপে এখানে এই চাষবাস করতো, করবো তৈলে মানুষের সেবা করানোর পরে তৈলে একটা বাড়ি করবো। কয়বার ফেল করার পরে মেম্বার হয়েছেন? 4 বার ফেল হওয়ার পরে 5 বারের বার আমি সর্বনাশ। 4 বার ফেল করে সে 5 বারের বার কিন্তু মেম্বার হয়েছে। এতেই বোঝা যায় যে ধৈর্য এবং ধৈর্যই সফলতা এনে দেয়। আর বলছে না যে তবে আমার দাদা কিন্তু 3 বার দাঁড়িয়ে ফেল করছে, তারপরে তার ধৈর্য শেষ। যদিও সে এখনো দাঁড়াতে চায়, কিন্তু আমরা তাকে আর দাঁড়াতে দিব না। এখানে কিন্তু ওয়াইফাইও চলে আসছে, যে টিভি চলে ওয়াইফাইতে। এই প্রত্যন্ত অঞ্চলে আবার ওয়াইফাইও চলে আসছে। এবছর আবার কি করলাম, এই ওয়াইফাই বিল কেমন আপনাদের? মাসে কত? 800 টাকা করে। 800? আচ্ছা, এইদিকে সব বাসায় কি ওয়াইফাই আছে এখন? প্রতি বাসায় যারা পয়সাওয়ালা নেটওয়ার্ক কম, এই কারণে ওয়াইফাই নিলে ফোনের নেট তো পাই না, দেখলাম। বর্তমান মেম্বার সাহেবের থেকে বিদায় নিয়ে আমরা আবারও সোনাইছড়ি পাহাড়ের দিকে রওনা দিলাম। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ।
আলোকিত অন্ধকিত দেখ আলোকিত দিয়ে ধন্যবাদ। তো যাই হোক, চা খেয়ে বিদায় নিলাম, চলেন। যাই হোক, মেম্বারের সাথে কথা বলে কিন্তু অনেক ভালো লাগলো, খুবই অমায়িক মানুষ। 4 বার ফেল করার পরে 5 বারের বার সে মেম্বার হয়ে সফলতা অর্জন করেছে। জুম চাষ, বাঁশের তৈরি ঘর আর পাহাড়ি গান বাজনায় খুঁজে পাওয়া যায় তাদের জীবন দর্শন। তাদের জীবন যেমন কঠিন তেমনি সরল। পাহাড় বেয়ে হাঁটতে হয় ঘন্টার পর ঘন্টা, পানির জন্য নামতে হয় ঝর্ণায়, কিন্তু তবুও মুখে থাকে এক নিঃশব্দ হাসি। অতিথি এলে তারা আপন করে নেয়, ভাষা না মিললেও যেন ভালোবাসা ঠিক মিলে যায়। এই মানুষগুলোর জীবন মানে প্রকৃতির সাথে প্রতিদিনের বোঝাপড়া, কখনো ঝগড়া, কখনো রোদ, আবার কখনো চাঁদের আলোয় সাজানো রাত। আর এখন কিন্তু চলে এসেছে সেই চাকমা পাড়ায়। এটাই সেই মানে খুবই এদের বাড়ি ঘরগুলো দেখুন, যে ওই যে কাঠের কিরকম। হ্যাঁ, এদের বাড়ি ঘরগুলো কেমন দেখছেন, মানে কাঠ দিয়ে তৈরি করা। আর এই চাকমা পাড়াটা কিন্তু অত বড় না, ছোট্ট একটা, বেশ কিছু বাড়ি মিলে এই পাড়াটা। সোনাইছড়ি উচ্চ বিদ্যালয়, লেবুর বাগান এই সাইডে, মানে এদিকে ছোট বড় অনেক বাগান, এদিকে আরেকটা লেবু বাগান। ও পাহাড় ধস, সামনেই কিন্তু ভাই পাহাড়ের এই যে ভালো পাহাড় কিন্তু এখানে ধস হয়েছে। মানে এই পাহাড়ি রাস্তায় কিন্তু, এই পাহাড়টা অনেক উঁচু, পাহাড়ি রাস্তায় কিন্তু প্রতি পদে পদেই আসলে রিস্ক থাকে, এই বিশেষ করে এই বৃষ্টির সময় আসলে। তাছাড়া শীতকালে আসলে কিন্তু খুব একটা সমস্যা নাই। আমরা এখন সেই উঁচু উঁচু পাহাড়ে উঠবো। ওই বাড়ি ঘর কোথায় দেখুন এদের, মানে সেই উপরে জুম ঘর, এই ঘরে কিন্তু তারা থাকে। এখানে একটা ছোট্ট দোকান, মানে একটু পর পর পাহাড়, আর তার পাহাড়ের মাঝে দেখেই কিন্তু এদের বাড়ি ঘর। আর এরকম অনেকগুলো তেঁতুল গাছও দেখা যাচ্ছে এই রোডে। আর তারা কিন্তু পাহাড়ে যে চাষবাস করে আসলে মূলত খায়, এবং পাহাড় থেকে তারা কিন্তু এখন চাষবাস করে এই যে ব্যাগ আসছে, এরা মূলত পাহাড়ে বিভিন্ন শাক সবজি ফলমূল চাষাবাদ করে, এবং এইগুলোই তাদের প্রধান ইনকাম সোর্স। এছাড়া স্থানীয় লোকাল বাজারে তাদের ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে অনেক কিছুই আছে। জুম খোলা কমিউনিটি ক্লিনিক সেন্টার, কিন্তু এটা মনে হচ্ছে পরিত্যক্ত। আমাদের সামনে কিন্তু উঁচু উঁচু রাস্তায় ওঠা শুরু হয়ে গেল ইতিমধ্যেই। বাই। আমরা কিন্তু প্রায় চলে এসেছি সেই সোনাইছড়ি ভিউ পয়েন্টে। ওই সামনে সেই ভিউ পয়েন্টটা, জাস্ট ভিউটা দেখুন কি দৃশ্য, মানে নীলগিরি নীলাচল না যেয়েও এখান থেকে এরকম ভিউ পাওয়া যায়। তো যাই হোক, এখানে একটা ব্রিজ করছে নতুন, রাস্তা খুবই খারাপ, আর আমরা নেমে পড়লাম, একটু হেঁটে যাওয়া লাগবে। কি খবর, রাস্তার কাজ শেষ কতদিন লাগবে? 2-1 দিন না? এর উপরে পিস করবে না এরপরে, এটা দেওয়ার পরে?
এরপরে আচ্ছা এই পাহাড় এইটা যখন নতুন করে তখন আমরা আসছিলাম এই দিক দিয়ে নেমে অনেক কষ্ট করে তুলছিলাম। যাই হোক এই ব্রিজটা হলে মানুষের জন্য সুযোগ সুবিধা ভালো হবে, আগে তো অনেক ভাঙা ছিল। এখন কিন্তু হেঁটে অনেক উঁচু একটা পাহাড়ে ওঠা লাগবে, সেই নাইকংছড়ির সোনাইছড়ি ভিউ পয়েন্টে। আর ওই যে উপরে হেঁটে উঠতেছে একজন। আর এই যে আমি এখন সোনাইছড়ি, এই যে নাইকংছড়ি 5 কিলোমিটার, ফাঁসিয়া 22 ফাড়ি 16 কিলোমিটার, ঘুমধুম 39 আর তুমরু 29 কিলোমিটার। আমরা কিন্তু এই তুমরু থেকে আসছি, তুমরু 29 কিলোমিটার। আর একটু পরে যাব নাইকংছড়ি, ওটা এখন 4 কিলোমিটার। আর এখানে ভিউটা দেখুন জাস্ট, ওই দূরের পাহাড়গুলো কিন্তু অনেক উঁচু। আর এই পাহাড়ের পরেই কিন্তু মায়ানমার, মানে মায়ানমারের পাহাড়গুলো ওই যে দূরে দেখা যায়। মায়ানমারের পাহাড়গুলো কিন্তু মানে এই পাহাড়ের জাস্ট পিছনে এই উঁচু উঁচু যে পাহাড়গুলো ওইটাই কিন্তু মায়ানমার। আর এইদিকে একটা শোনা মেঘকুঞ্জ রিসোর্ট, এখানে আপনারা কিন্তু এসে ঘুরতে পারবেন, বাট থাকা যাবে না। থাকার জন্য একটা রিসোর্ট ওখানে হয়েছে নতুন। তো সোনাইছড়ি এসে যদি কেউ মনে করেন যে আমি এখানে এক রাত থাকবো, থাকতে পারবেন, বাট একটাই রিসোর্ট করা আছে। তো সেটা কতটা সেফ হবে আমি জানি না। এই ট্যুরের জন্য এটা ঠিক, বাট এখানে থাকা ঠিক হবে না। ঠিক আছে, দাঁড়াও আমি আসতেছি, এইটা দেখে নি আমাদের বাইক। এই যে ডিপিএম আতিক ভাই বসে, এখন সে গাড়ি চালিয়ে টায়ার্ড, তার একটা চিপস খাচ্ছে। আসলে খাওয়া দাওয়া সে খুব পছন্দ করে, যার কারণে সে খাবার ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না। বেড়াতে আসছে না? আমাদের মতো এনারাও কিন্তু বেড়াতে আসছে। তো কেমন লাগে এই পাহাড়ি অঞ্চলে থাকতে? কি কারণ আমাদের তো আমরা পাহাড়ি জন্ম গর্ব, আমাদের প্রচুর ভালো লাগে। অন্যদের বলতে যাই না, কিন্তু পাহাড়ে ঘোরাফেরা, চলাফেরা, পরিবেশ মানে খুব অত্যন্ত ভালো লাগে আমাদের আর কি। আর কি এখানে কি চ্যালেঞ্জগুলো কি কি? পাহাড়ে যে এখানে তো পাহাড় অঞ্চল, গাড়ি ঘোড়া না থাকলে তো অনেক দূর হেঁটে হেঁটে চাষবাস করার জন্য ভালো লাগে, মানে হেঁটে যেতে হয় আর কি। আপনার গাড়ি যখন থাকে না, এটা একটু কষ্ট করে হেঁটে যেতে হয় এটা আর কি। তো সেক্ষেত্রে অনেক কষ্টকর না? হ্যাঁ, কষ্টকর। লেখাপড়ার সুযোগ সুবিধা কেমন এখন এই অঞ্চলে? এখন সুবিধা বলতে গেলে এখন আগে সে একটু ভালো ছিল, এখন সুযোগ সুবিধা গাড়ি চলতেছে। এখন আগে তো গাড়ি চলে না, হেঁটে যেতে হয়, কলেজে হোক স্কুলে হোক, এরকম আর কি। মোটামুটি 2-3 বছর 4 বছর হচ্ছে আপনার সুবিধা হচ্ছে আর কি। সুবিধা না? রাস্তাঘাট তো আগের থেকে অনেক ভালো, অনেক ডেভেলপ হয়ে গেছে কিন্তু। আচ্ছা, আর চিকিৎসা এখানে কেমন? আসলে যে নাইকংছড়ি সদরে কিন্তু হসপিটাল আছে কিন্তু, নাইকংছড়ি ওই বাজারটা? হ্যাঁ, বাজারে সদর আছে। আচ্ছা, নাইকংছড়ি বাজারে কিন্তু আমরা এখন একটু পরে যাব এবং ওখানে আমাদের লাঞ্চ করব। ওখানে পাহাড়ের উপরে সুন্দর একটা রিসোর্ট আছে এবং ওইটা লেক, নাইকংছড়ি যে ওই লেকটার পাশে কিন্তু বনের সেই মরগ, মানে বড় বড় 2 কেজি থেকে 4 কেজি ওজনের সেই দেশি মরগ, পাহাড়ি মরগ পাওয়া যায়। সেটা দিয়েই আমরা আজকে লাঞ্চ করব। ওখানে আমাদের পরিচিত একটা হোটেল আছে, বলে রাখিছি আগে থেকে, দেখা যাক যে কী হয়। যাই হোক, এরপর আমাদের গাড়ি আবার ছুটতে থাকে এই রাবার বাগানের মধ্যে দিয়ে। গাছের গা থেকে এক ধরনের আঠালো রাবার বের হয়, যা এই এলাকার অর্থনীতিতে অন্যতম অবদান রাখে। আর এটা একটা বন্ধুদের পূজা অর্চনার স্থান। এই বুদ্ধ মূর্তিটি দেখে আমি অবাক হলাম। আর এটা হচ্ছে নাইকংছড়ি কলেজ। দেখতেই আমরা নাইকংছড়ি বাজারে প্রবেশ করলাম। ছোট্ট সিমসাম একটি বাজার, যেটা দেখলে মনেই হবে না এটা কোনো উপজেলা। সেই নাইকংছড়ির যে বাজার পার হয়ে উপবন পর্যটনের যে লেক, সেখানে চলে আসছি। আর এখানে কিন্তু অনেকগুলো ছোট বড় হোটেল আছে, আর আমরা এখন এই হোটেলে খাবো। মামা, কি অবস্থা? অনেকদিন পরে আবার দেখা। আছে মুরগি আছে, এই যে মুরগির মাংস। এটা কি পাহাড়ি, অরিজিনাল পাহাড়ি? আচ্ছা, এই যে মাংস দেখুন, মাংস এই যে কি অনেক বড় বড়, এগুলো কিন্তু পাহাড়ি, তাই না? এই যে এগুলো কি, এটা কি, এটা কি ভর্তা? এটা শুটকি, আর এটা আলু, আর এটা
এটা হলে যায় করলা ভাজি, এটা হচ্ছে করলা আলু ভাজি, এটা কলার মোচা ভাজি। দেখুন এই কলার মোচা কিন্তু সচরাচর পাওয়া যায় না, বাট এখানে সবই আছে। আর এই যে হাঁসের মাংসও কিন্তু আছে, অরিজিনাল হাঁস, দেশি পাতি হাঁস নাকি চীনা হাঁস এটা? এটা হলে চীনা হাঁস। আচ্ছা, এখানে চীনা হাঁসের মাংস আছে। আর এই যে এখানে বসার ব্যবস্থা। আমরা এখন এখানে কিন্তু এই যে আতিক ভাই বসে আছে, সবাই বসে। ঐতিহ্যবাহী হোটেলে খেতে আসলাম, যে হোটেলে বহুবার খেয়েছি। এখানকার মুরগির মাংস সুস্বাদু, এমনভাবে রান্না করে সত্যি বাড়ির খাওয়ার চেয়ে অনেক ভালো লাগে। আজকে সেই নাগখানছড়ি পার্কের সামনে আমরা খাচ্ছি, আমাদের জন্য রেডি করতেছে খাবার। আশা করি খাবার আজকেরটাও ভালো হবে। আপনারা সবাই ঘুরতে আসলে আমাদের এই হোটেলে খেতে আসবেন, এবং এই হোটেলটার মালিক অনেক ভালো। এর আগেও আমরা এসেছি আসলে এই হোটেলে, আমাদের সাথে ভালো ব্যবহার করে। দীর্ঘদিন পরে আমাদের আসলে এটা, এই রেস্টুরেন্টের নাম হচ্ছে পাহাড়ি মাওয়া রেস্টুরেন্ট। আর এর নাম্বারটা আমি দিয়ে দেবো। মামার নাম হচ্ছে সালাউদ্দিন মামা, তার ওয়াইফ রান্না করে এবং রান্নাটা জাস্ট অসাধারণ। কখনো যদি বান্দরবনের নাইখংছড়িতে আসেন তাহলে অবশ্যই এই উপবন পর্যটন কেন্দ্রে আসবেন এবং এখানকার খাবার ট্রাই করবেন। মানে পাহাড়ি মুরগি থেকে শুরু করে দেশি যে হাঁস, আগের থেকে যদি অর্ডার দিয়ে রাখেন, যদি আপনারা অনেক মানুষ আসেন তাহলে আগের থেকে ফোন দিয়ে বলে রাখলে ওনা আপনাদের জন্য ভালো মাংসগুলো রাখতে পারে। না হলে এখানে কিন্তু ওনারা সীমিত আয়োজন করে, কারণ এখানে ট্যুরিস্ট অত বেশি আসে না। তো যাই হোক, এই যে আমাদের সব খাবার দাবার চলে আসছে। এখানে 4 রকমের ভর্তা, তোমার মতো এই যে ভাত, আর এই সালাদটা কিন্তু একদম সেই মরিচ দিয়ে সবকিছু দিয়ে মিক্স করেছে। আর এই যে খানা বিনা ন খাইয়ে আমরা মোটামুটি অর্ডার দিয়েছিলাম এবং সেটা ফুল মানে একটা মুরগি আস্ত অর্ডার দিয়েছিলাম, সেটা কিন্তু এখানে এখন। আর এই পাশে ডাউন। যাই হোক, এখন আমরা খাওয়া দাওয়া করবো। বাংলাদেশের শ্রেষ্ঠ রাস্তা মূলত ওই আলীকদমের রাস্তায়। খাওয়া দাওয়া পর্ব সেরে নিই, তারপরে আবার দেখা হবে।